দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ কি এখন এক নতুন দাবা খেলার ছক? রাষ্ট্রপতির পদত্যাগ, রাজনীতিতে পুনর্বাসনের নানা জল্পনা কল্পনা, আর ঠিক তখনই দেশের অন্যতম ব্যস্ততম স্থান মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে বোমার আতঙ্ক। আর বোমাটির খবর প্রথম সামনে এলো একটি ধর্মীয় উৎসবের শোভাযাত্রায় অংশ নেওয়া একজনের মাধ্যমে। এটি কি স্রেফ কয়েকটি পৃথক বা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সুসংগঠিত মনস্তাত্ত্বিক ছক? আজ আমরা কোনো সস্তা গুজব নয়, বরং ভূ রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তার চশমা দিয়ে বিশ্লেষণ করব এই প্রতিটি বিন্দুর সংযোগ আসলে কোথায়। রাজনীতিতে বলা হয়, ক্ষমতার বড় কোনো পরিবর্তনের পর প্রশাসনিক ও সাংবিধানিক স্তম্ভগুলো সবসময় চরম স্পর্শকাতর হয়ে ওঠে। জুলাই আন্দোলনের পর তৎকালীন সরকারে নিয়োগ করা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছিলেন সেই সাংবিধানিক কাঠামোর শেষ গুরুত্বপূর্ণ পদে। তিনি যখন পদত্যাগপত্র জমা দিলেন, ঠিক তখনই প্রশ্ন উঠল, ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে আগামীতে কার প্রভাব থাকবে? অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার বার্তার খবর রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার এই জটিল সন্ধিক্ষণে দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি হলে আন্তর্জাতিক দরবারে বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করার একটি সুযোগ তৈরি হয়, যা দেশের ভাবমূর্তির জন্য চরম ঝুঁকিপূর্ণ। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন আজ 24শে জুলাই 2026 রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। এবার আসা যাক মতিঝিল মেট্রো স্টেশনের ঘটনার দিকে। মেট্রো রেল স্রেফ একটি গণপরিবহন নয়, এটি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি জাতীয় স্থাপনা। এই ধরনের কেপিআই এলাকায় আতঙ্ক তৈরি করার কৌশল নতুন কিছু নয়। এর পেছনে মূল উদ্দেশ্য থাকে দুটি। প্রথমত, গণমাধ্যম ও সাধারণ মানুষের মনোযোগ মূল রাজনৈতিক আলোচনা থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। দ্বিতীয়ত, বিশ্ব দরবারে এই বার্তা দেওয়া যে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে। আর যখনই রথযাত্রার মতো কোনো ধর্মীয় উৎসব চলাকালে এমন খবর সামনে আসে, তখন তা সামাজিক অনুভূতিকে পুঁজি করে চরম বিশৃঙ্খলা তৈরির রসদ যোগায়। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল বা উগ্রবাদের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে চিত্রিত করার জন্য এ ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির ইতিহাস বেশ পুরনো। এখন 5:40 বা 45 এরকম বাজে, তো রথযাত্রা আসতেছে অর্ধেক চলে গেছে আর বাকি অর্ধেক পিছনে আছে। ওই সময় আমরা ডিজি পাম্পের মাঝখানে তারা থেকে 4 জন ডিউটি করতেছি। ডিউটিতে অবস্থায় এক রথযাত্রার পথচারী এসে বলতেছে, ভাইয়া ওখানে একটা ছাতা পড়ে আছে, ছাতাটা একটু দেখেন। তারা ছাতাটা, আমি ওখানে গেলাম, আমরা 4 জনই গেছি। যাওয়ার পরে প্রথমে আমি ছাতাটা উঠাইছি এবং ছাতাটা যখন আমি উঠাইতে গেছি তখন থেকে এর ভেতরে একটা লাল একটা আলো জ্বলতেছে। যখন লাল আলো জ্বলতেছে তখন ছাতাটা ওখানে রেখে দিচ্ছি। রেখে দিয়ে ওই রাস্তার এই পাশে পুলিশ ডিউটি করতেছে। ওই যে ছাতার ভিতরে কেমন আলো জ্বলতেছে, এটা কেমন লাগতেছে একটু দেখেন প্লিজ। তখন মনে করেন স্যারকে ডেকে নিয়ে আসলো। স্যার বললো যে হ্যাঁ, এটা তো দেখতে কেমন লাগতেছে। ওটা স্যার আবার ছবি উঠাইলো। ওটার বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি কেউ ধরো না। হ্যাঁ, আর রথযাত্রা যারা পথচারী আসতেছে তাদেরকে একটু ওদিক দিয়ে সরাই দাও। হ্যাঁ, সরাই দিয়ে তারপরে আমরা 4-5 জন আনসার সদস্য এবং পুলিশ যারা ছিল তারা ওই ব্যারিকেড দিয়ে রথযাত্রার মানুষগুলোকে এদিক দিয়ে সরাই দিই, আর আমরা ওখানে ডিউটিরত অবস্থা থাকি। এর ফলে আমাদের মেট্রো স্টেশনের যে কন্ট্রোলার আছে তাকে আমরা এই বিষয়টা অবহিত করি এবং আমাদের টিআই স্যার এবং থানা স্যারকে আমরা অবহিত করি, প্লাস মতিঝিল থানা স্যারকে আমরা ওই বলি এবং ওনারা আসার পরে তারপরে মনে করেন যে আপনার এই বিষয়টা দেখার পরে তারপরে মনে করেন যে আপনার ওই নিষ্ক্রিয় যে ইউনিট আছে
ওই ইউনিটের কাছে ওনারা ফোন দেয় এবং নিষ্ক্রিয় ইউনিটে আসে প্রায় 6:30 7টার দিকে আসে। আসার পরে তখন ওনারা পর্যবেক্ষণ করে দেখে যে আসলে এটার মধ্যে বোমই আছে। ওনারা একটা ধারণা করতেছে যে হয়তো বা বোম আছে। তারপর উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখতেছি, আপনারা ওদিক দিয়ে মানুষজনকে পাশ দিয়ে সরাই দেন, আমরা এটা দেখতেছি। পরে ওনারা আসে, তারপর 2টা বোম ওনারা শনাক্ত করছে এবং নিষ্কাশন করছে আর কি। রথযাত্রা যাওয়ার আগে আমাদের এদিকে নিচে টহল ডিউটি ছিল, হ্যাঁ আজকে, কিন্তু রথযাত্রা যাওয়ার সময় তো এর আগে থেকে আমরা ডিউটি কোনোদিন ছাতা মাথা দেখি নাই। আমরা রথ যখন যাচ্ছে তখনই হয়তো বা কেউ এই কাজটা করছে হয়তো বা। না সিসিটিভি হয়তো বা এখানে ক্যামেরা নাই, এই পাশে থাকতে পারে আর কি, আমার জানা মতে এখানে নাই আর কি। মানে রথ মেলার একজন যাত্রী পদযাত্রী এসে আমাদেরকে বলল যে ওখানে একটা ছাতা দেখা যাইতেছে। আমরা তাৎক্ষণিকভাবে আমি সহ আমার 3 সদস্য মিলে ছাতার কাছে যাই। যাওয়ার পরে দেখি যে ওখানে কিছু একটা ছাতা দেখতে পাই, যে ছাতার ভিতরে কিছু একটা লাল বাতি দেখতে পাইছি। দেখার পরে আমরা বিষয়টা একটু অন্য ভাবে নিলাম। নেওয়ার পরে আমরা এখানকার যে কন্ট্রোলার আছে এনাকে জানাইলাম। এনাকে জানানোর পরে আমরা আমার কর্তৃপক্ষকে জানাইছি, আমার থানা স্যার এবং টিআই স্যার এবং এখানকার যিনি সিকিউরিটি ম্যাডাম আছিল ওনাকে জানাইছি। জানানোর পরে কিছুক্ষণ পরে আবার পুলিশকে জানাইছি। পুলিশকে জানানোর পরে পুলিশ আসলো। আসার পরে ওনারাও বিষয়টা দেখলো যে এটা ভয়ঙ্কর কিছু হতে পারে। তখন আমরা ওখানে যে রথযাত্রীগুলো যাইতেছে আমরা ওদেরকে সেফটি দিছি, মানে সিকিউরিটি দেওয়ার পরে ওদেরকে মানে একটু দূরে সরাই দিয়ে আমরা জায়গাটা একটু নিরাপদ রাখছি। না এখানে তো কোনো পথযাত্রী ছিল না, সব ওই রথযাত্রীর সাথেই গেছিল। প্রথমে একটু নাড়ছিলাম, নাড়ার পরে দেখি জিনিসটা একটু ভারী, এজন্য জিনিসটা আবার ওখানে রেখে দিয়ে আমরা পুলিশকে ইনফর্ম করি। পুলিশ আসে পরে পুলিশেরাও দেখে যে এটা কিছু সন্দেহজনক। তারপর ওরা এখানে মতিঝিল যে টিআই স্যার আছে, থানা কর্তৃপক্ষ টিআই স্যার, ওনাকে জানাইছে। উনি এসে দেখলো, দেখার পরে উনি আবার ওই বোম নিষ্ক্রিয় লোকদেরকে জানালো। জানার পরে ওনারা মোটামুটি 50-45 মিনিটের পরে আসলো। আসার পরে ওনারা দেখার পরেই বললো যে এটা ভয়ঙ্কর কিছু হবে। আমরা সাথে সাথে রাস্তা বন্ধ করে দিই। রাস্তা বন্ধ করে দেওয়ার পরেই ওনারা ওটা জিনিসটাকে দূরে নিয়ে আসার পরে ওনারা নিষ্ক্রিয় করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এর সাথে বাইরের ভূ রাজনীতি জড়িত কিভাবে? বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন এক কৌশলগত স্থানে অবস্থিত যাকে ঘিরে আঞ্চলিক পরাশক্তিগুলোর ব্যাপক কৌতূহল। ভারতের নিজস্ব নিরাপত্তা ও উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত সুরক্ষার জন্য বাংলাদেশ একটি অত্যন্ত সংবেদনশীল প্রতিবেশী। অন্যদিকে বিএনপি শীর্ষ নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন ও এশীয় কূটনৈতিক বার্তাগুলো নির্দেশ করে যে বাংলাদেশ একটি ব্যালেন্সড বা স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে এগোতে চায়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস বলছে, কোনো রাষ্ট্র যখনই তার চারপাশের শক্তিগুলোর ভারসাম্যে পরিবর্তন আনতে চায় তখনই প্রক্সি ফাইটিং বা প্রভাব বিস্তারের খেলা আরও তীব্র হয়ে ওঠে। কাকতালীয় হোক কিংবা কোনো সুনির্দিষ্ট চক্রান্ত, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব এখন এক বড় পরীক্ষার মুখে। দেশের এই রাজনৈতিক রদবদল ও কূটনৈতিক টানাফোড়নের সময়ে প্রতিটি নাগরিকের সতর্ক থাকা এবং নিশ্চিত না হয়ে কোনো গুজবে কান না দেওয়া অত্যন্ত জরুরি। আপনার কি মনে হয়, এগুলো কি নিছকই আলাদা আলাদা ঘটনা, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোনো গভীর চাল? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।